আপনি এখন যে ভিডিওটা দেখছেন এটা আসলে একদমই মুভ করছে না। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, এটা কখনই মুভ করছিল না। ভেতরে কি হচ্ছে জানেন? অনেকগুলা স্টিল ইমেজ একটার পর একটা খুব ফাস্ট দেখানো হচ্ছে, জাস্ট এটাই। বাট এটা এতটা ফাস্ট যে আপনার ব্রেন এগুলোকে একসাথে মিলিয়ে মুভমেন্ট হিসেবে বুঝে নেয়। প্রতি সেকেন্ডে 24টা ছবি দেখালেই এই ইলুশন কাজ করে, আর বাকি কাজটা আপনার ব্রেন নিজেই কমপ্লিট করে নেয়। এখন একটু ক্যালকুলেট করে দেখুন তো যে একটা 1080p ভিডিওর প্রতিটি ফ্রেমে 20 লাখের বেশি পিক্সেল থাকে, আর যদি প্রতি সেকেন্ডে 30টা ফ্রেম হয় তাহলে প্রতি সেকেন্ডে প্রায় 180 মেগাবাইট ডেটা লাগে। এখন একটু ভাবুন যে একটা 2 ঘন্টার মুভি যদি পুরোটা কোনো কম্প্রেশন ছাড়া রাখা হয় তাহলে এর সাইজ দাঁড়াবে প্রায় 1.3 টেরাবাইট। মানে একটা পুরো হার্ড ড্রাইভ ভরে যাবে শুধু একটা সিনেমার জন্য। এই কারণে আপনি জীবনের যত ভিডিও দেখেছেন প্রায় সবই আগে কম্প্রেস করা হয়েছে। এই কম্প্রেস ভিডিও ঠিকভাবে প্লে করার সিস্টেমটার নামই হচ্ছে কোডেক। এখন কোডেক কি করে? ভিডিওকে ছোট করে ফেলে স্টোরেজ বা স্ট্রিমিং এর জন্য, তারপর প্লে করার সময় আবার সেটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে দেয়। আসলে কোডেকের পুরো হিস্টোরিটাই একটা প্রশ্নের অ্যান্সার খোঁজে, কিভাবে কম জায়গায় আরো বেশি ভিডিও রাখা যায়। আচ্ছা, এখন আসলে একটু বুঝি যে কম্প্রেশন আসলে কাজ করে কিভাবে। ধরেন একটা আকাশ পুরো নীল, হাজার হাজার পিক্সেল, কিন্তু প্রায় একই কালারের, কিন্তু সবগুলো আলাদা করে সেভ করা একদমই কিন্তু বোকামি হবে। তো এখন এনকোডার এখানে কি করে? একটা জায়গা দেখে বলে যে এই অংশটা তো প্রায় একই নীল, তারপর এনকোডার শুধু ছোট ছোট ডিফারেন্স গুলো রাখে। মানে এটা থেকে আমরা তখন বুঝতে পারি যে বড় আর স্মুথ জায়গা কম ডেটা লাগে, আর ছোট ছোট ডিটেল সেটা হচ্ছে বেশি ডেটা লাগে। এটা হলো একটা ফ্রেমের ভেতরের কম্প্রেশন, কিন্তু আসল ম্যাজিকটা হয় ফ্রেমের মধ্যে। ধরেন একজন বসে কথা বলছে, মুখ নড়ছে, চোখ ব্লিন করছে, কিন্তু পেছনের ওয়াল, ল্যাম্প এগুলো তো স্ট্যাক হয়ে আছে। তাই পুরো নতুন ইমেজ শেপ করার কোনো দরকার নেই। এখানে কম্পিউটার শুধু একটা প্রশ্ন করে, কি চেঞ্জ হয়েছে? যেখানে একটু মুভমেন্ট হয়েছে সেটা ইনস্ট্রাকশন হিসেবে রাখে। যেমন এই ব্লকটা আগের ফ্রেম থেকে নিয়ে একটু বামে সরানো, মানে পুরো নতুন পিক্সেল না, শুধু মুভমেন্ট স্টোর করা হয়। এখনো কিছু ছোট গ্যাপ থাকে, এই গ্যাপগুলোকে আবার কম্প্রেস করা হয় একদম মোর্স কোডের মতো। যেটা বেশি আসে ছোট সিগন্যাল, আর যেটা কম আসে বড় সিগন্যাল। এই সব কিছু ম্যানেজ করার জন্য 3 ধরনের ফ্রেম থাকে। আই ফ্রেম, যেটা পুরো কমপ্লিট ইমেজ, কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। তারপর হচ্ছে পি ফ্রেম, আগের ফ্রেম দেখে শুধু চেঞ্জ রাখে। তারপর আসছে বি ফ্রেম, আগের আর পরে দুটো ফ্রেম দেখে আরো এফিশিয়েন্ট করে। এখানে একটা মজার জিনিস, এনকোডিং করার সময় ফ্রেমগুলো সিরিয়াল অর্ডারে থাকে না, কিন্তু আপনি যখন দেখেন সেটা সব ঠিকঠাকই দেখেন। এখন একটু ইতিহাসের দিকে যাই। সবচেয়ে প্রথম কোডেকগুলোর একটা ছিল H.261। এটা বানানো হয়েছিল ভিডিও কলের জন্য, যেটা 1988-এ। খুব লো কোয়ালিটি, খুব চপি ভিডিও, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট আইডিয়া দেয়, পুরো ফ্রেম না, ছোট ছোট ব্লকে ভাগ করে কাজ করা। এই ব্লক বেস সিস্টেম আজ পর্যন্ত সব কোডেকে আছে। এই একই আইডিয়া জেপিইজি ইমেজেও ব্যবহার হয়। তারপর আসে এমপিইজি, এটা প্রথমবার ভিডিওকে রিয়েল প্রোডাক্ট বানায়। ভিডিও সিডি, ডিভিডি সব জায়গায় এটা ব্যবহার হতো। 90 দশক থেকে 2000 সালের শুরুর দিকে যদি আপনি কোনো ভিডিও দেখে থাকেন তাহলে খুব সম্ভবত এমপিইজি 2 ব্যবহার হচ্ছিল তখন। তারপর ইন্টারনেট আসতে শুরু করে, হাইব্রিড চিপ হয়ে যায়, তখন ডিভিডি সাইজের ভিডিও আবার কম্প্রেস শুরু করা হয়, আর সেটা 700 MB-তে নামিয়ে আনা হয়। তো এখানে কিন্তু দুটো নাম খুবই বিখ্যাত হয়, আর তার মধ্যে একটা হচ্ছে হলো DivX আর আরেকটা হচ্ছে XVID। এগুলো দিয়ে কিন্তু মুভি শেয়ারিং শুরু হয় ইন্টারনেটে। লিগ্যাল প্রবলেম থাকলেও একটা জিনিস ক্লিয়ার হয়ে যায়, তখন মানুষ ভিডিও চায় অনলাইনে। তারপর আসে একটা বিগ চেঞ্জ, সেটা হচ্ছে H.264, যেটা 2003 সালে এসেছিল। এটা আগের থেকে প্রায় অর্ধেক ডেটায় একই কোয়ালিটি দিচ্ছিল, আরো ভালো মোশন ট্র্যাকিং, আরো ভালো ইমেজ হ্যান্ডলিং, কিন্তু তখনও প্রবলেম ছিল। ওয়েব ভিডিও খুব খারাপ ছিল, বাফারিং ল্যাগ সবসময় সমস্যা। সাইবার ক্যাফেতে ভিডিও দেখার সময় এই সমস্যাগুলো আবার খুব ফেস করতাম আমরা। ওকে, তারপর আসে ফ্ল্যাশ। ইউটিউব 2005 সালে লঞ্চ করে কিছুদিনের জন্য ফ্ল্যাশ, আর এটাই ছিল ওয়েব ভিডিও। কিন্তু 2007 সালে আইফোন আসে ফ্ল্যাশ সাপোর্ট ছাড়া। তখন ইন্ডাস্ট্রি বুঝে যায় যে একটা কোডেক দরকার যেটা নেটিভ ভাবে চলবে। তো H.264 তখন রেডি ছিল। তারপর এইচডি স্ট্রিমিং শুরু হয়, নেটফ্লিক্স শুরু হয়, ইউটিউব আপডেট হয়। এখন প্রায় সব ডিভাইসে H.264 ডিকোড করার চিপ থাকে। এরপর আসে 4K, যেটা 1080p এর 4 গুণ। সেটা আবার H.264 দিয়ে সম্ভব ছিল, কিন্তু এফিসিয়েন্ট ছিল না। তখন আসে H.265, যেটাকে আবার HEVC বলা হয়, এবং সাথে আসে VP9।
H.265 বেশি এফিশিয়েন্ট ছিল, কিন্তু লাইসেন্সিং এর একটা সমস্যা ছিল। বাট VP9 কিন্তু গুগল বানায় আর ফ্রি রাখে, ইউটিউব এটাকে পুশ করে, তারপর বড় বড় কোম্পানি মিলে একটা নতুন কোডেক বানায়, আর সেটা হচ্ছে AV1। গুগল, অ্যাপল, নেটফ্লিক্স, মাইক্রোসফট সবাই মিলে এটা বানায়। এখন AV1 কি করে? কম ডেটা, কম বাফারিং আর বেটার এফিসিয়েন্সি। কিন্তু এখন সমস্যা একটা, সেটা হচ্ছে সব ডিভাইসে এটা সাপোর্ট করে না। পুরোনো ডিভাইস চালালে CPU বেশি লোড নেয়, হিট বাড়ে আর ব্যাটারি ড্রেন হয় বেশি। তারপর আসে H.266, যেটাকে আবার VVC বলা হয়, আরো এফিসিয়েন্ট, কিন্তু লাইসেন্সের সমস্যা আর এখনো মেইন স্ট্রিমে না। তো শেষ পর্যন্ত সব কোডে একই কাজ করে, বেশি প্রেডিক্ট করা আর কম স্টোর করা। এই ছোট্ট আইডিয়াটাই পুরো ভিডিও দুনিয়া চালাচ্ছে এখন। আর এই সবকিছু পসিবল হয়েছে স্মার্ট কম্প্রেশনের জন্য। ভিডিও যত বড় হচ্ছে, আমাদের টেকনোলজিও তত স্মার্ট হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও দেখে আপনার হয়তো কম্প্রেশন আর কোডেক নিয়ে একটা ধারণা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, যাওয়ার আগে আমাদের একটা ডিভাইস নিয়ে কথা বলে যাই, আর সেটা হচ্ছে কিবিটস মিনি পিসি লানিয়া R7। এটাতে আছে AMD Radeon 780M iGPU, যেটার মধ্যে AMD FreeSync এর পাশাপাশি কিন্তু Adaptive Sync, HDR, Metadata, UHBR10 এক্সটেনশনস গুলো কিন্তু আছে। আর HDMI 2.1 পোর্ট আছে, 4K 120Hz পর্যন্ত ডিসপ্লে আউটপুট পাবেন। গেমিং আর আলট্রা ভিজুয়ালাইজেশনের জন্য এটা বেস্ট। এই মিনি পিসি নিয়ে বিস্তারিত জানতে এখনই ভিজিট করে আসতে পারছেন qubits.com। সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আসলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।